তাজ হাসমির আপনার রক্ত উন্মাদনা, তার রক্ত ক্ষুধা এত বেশি যে সে কিন্তু বারবার বলছিল যে কিসের বিচার, বিচার করেন, 5 মিনিটে বিচার করে 5,000কে গুলি করে মেরে ফেলেন, এটাই বিচার। চিন্তা করেন, পাশ্চাত্যে বসবাসকারী, কানাডার মতো একটা সভ্য রাষ্ট্রে বসবাসকারী একটা উন্মাদ জঙ্গি কিভাবে আপনার মানুষ খুনের প্ররোচনা দিতে পারে। জুলাই ষড়যন্ত্র স্পেশাল এপিসোড 14। আজকে আলোচনা করব জুলাই কেন বিপ্লব। খেয়াল করুন বন্ধুরা, আমরা এতদিন বলে এসেছি জুলাই ছিল একটা ষড়যন্ত্র এবং জঙ্গি অভ্যুত্থান। আজকে স্বীকার করে নিচ্ছি জুলাই ছিল বিপ্লব, এবং কেন। তার আগে বলে রাখি বন্ধুরা, আমি নানান আঙ্গিকে জুলাইকে বিশ্লেষণ করছি। এ পর্যন্ত ছোট বড় মিলে 13টা এপিসোড বের করেছি। এই এপিসোডগুলো চলবে। 36শে জুলাইতে 36টা এপিসোড হবে, যদি আল্লাহ সুস্থ রাখেন এবং কাজটা চালিয়ে যেতে পারি। খেয়াল করছি আপনারা এই এপিসোডগুলোকে তেমন একটা পাত্তা দিচ্ছেন না, আপনারা দেখছেন না, বিলিও করছেন না, কাউকে শোনাচ্ছেনও না। দুঃখ নাই, তবে আমি শতভাগ নিশ্চিত জুলাইতে বাংলাদেশের উপর যে গজব পড়েছিল, দেখুন গজব তো আল্লাহ সৃষ্টি করে, তাই না? সৃষ্টিকর্তা সৃষ্টি করে, তখন সেটার একটা ডিভাইন ক্যাপাসিটিতে সৃষ্টিকর্তা গজব সৃষ্টি করেন। কিন্তু এই গজবটা মানুষ সৃষ্টি করেছে। কোন মানুষ? সভ্যতা বিমুখ, ইতিহাস বিমুখ, একদল পশুর মতো নিষ্পাপ, বিষধারী, ঘাতক, যারা মনে করে যে তারা এই পৃথিবীতে নির্যাতিত প্রাণী, তারা এই গজবটা সৃষ্টি করেছে। পরিণতিতে একটা রাষ্ট্র যেটা একজন শক্তিমান নেতার নেতৃত্বে তরতর করে এগিয়ে যাচ্ছিল, অর্থনৈতিকভাবে যেই রাষ্ট্র দক্ষিণ এশিয়াতে 1 নম্বর স্থানে চলে যাচ্ছিল, ইতোমধ্যে যে রাষ্ট্র মাথাপিছু আয়ে দক্ষিণ এশিয়ার অন্য 2টি রাষ্ট্রকে ছাড়িয়ে গিয়েছিল, ভারত এবং পাকিস্তান, সেই রাষ্ট্রটাকে মাঝপথে এনে বসিয়ে দেয়া হলো। এবং কতদিনের জন্য এটাকে পিছিয়ে দেয়া হলো এটা কিন্তু আমরা এখনো বলতে পারছি না। এটা নির্ভর করছে আসলে জননেত্রী শেখ হাসিনা এসে এই রাষ্ট্রটাকে কবে তিনি উদ্ধার করতে পারেন তার উপর। আজকে হ্যাঁ, জঙ্গিদের অপপ্রচারের জোর এখনো সমানতালে চলছে। জুলাইতে যারা হাত মিলিয়েছিল, সেই আস্তিক নাস্তিক 71-এর ঘাতক দালাল সমগ্র বাহিনী, তাদের যে মুখের জোর, তাদের যে কলমের জোর, তাদের যে কণ্ঠের জোর, তাদের যে বুদ্ধির জোর, এবং তাদের যে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাংলাদেশের মিডিয়া বলতে যা অবশিষ্ট আছে সেগুলো দখল করে রেখে প্রচার চালানো, এসবের কারণে হয়তো এখন পর্যন্ত বাংলাদেশের আপামর জনগণের সামনে কিংবা আমাদের কোনো সেরকম সার্থক কিংবা আপনার কার্যকর কৌশল না থাকাতে, এমনকি বহির্বিশ্বের কাছেও জুলাইতে যেই গজব নাজিল করেছিল মনুষ্য বাহিনী, সেটা এখনো সেভাবে দেশে এবং দেশের বাইরে প্রকাশিত হয়নি। কিন্তু প্রকাশিত হয়নি বলে তো সত্যটা সত্য রয়ে গেছে। সত্যটা কি? সত্য হলো যেটা বললাম, যে একটা দেশ তরতর করে এগিয়ে যাচ্ছিল, যেটা সার্কভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে 1 নম্বর অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছিল, যেটা সত্যিকার অর্থে সিঙ্গাপুরের মতো একটা উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন 2041 ফলো করে, সেই রাষ্ট্রটাকে আপনার একেবারে সম্পূর্ণ অন্যায্যভাবে এই রাষ্ট্রের 18 কোটি মানুষের ভাগ্যকে ধ্বংস করে বসিয়ে দেয়া হলো। এই যে বসিয়ে দেয়া, এটাই কিন্তু একটা বিপ্লব। এইটাকে আপনি বিপ্লব ছাড়া আর কিভাবে আপনি সংজ্ঞায়িত করবেন? বিপ্লব মানেই তো আমূল পরিবর্তন। যখন একটা রাষ্ট্র বা একটা জাতি তার নানান সীমাবদ্ধতার তো শেষ নাই, এখানে জনসংখ্যা বেশি, এখানে সম্পদ কম, এখানে প্রাকৃতিক বিপর্যয় হয়, এখানে ধর্মীয় মৌলবাদের প্রসার এবং প্রসারের কারণে মানুষের চিন্তা রহিত হয়ে গিয়েছিল, কোনো ধরনের গঠনমূলক শিক্ষা ছিল না, সৃষ্টিশীল শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা ইত্যাদি অনেক সীমিত ছিল। তারপরও যে রাষ্ট্রটা অন্তত মানুষের সবচেয়ে যেটা বড় মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, কেবল শিক্ষাটা বাদে শিক্ষা দেয়া হচ্ছিল, বাট গুণগত মানে সমস্যা ছিল, এতগুলো দিকে এগিয়ে যাচ্ছিল, সেই রাষ্ট্রটাকে সব জায়গায় পঙ্গু করে দেয়া কিন্তু একটা বিপ্লব ছিল। এই বিপ্লবের কৃতিত্ব হলো কতগুলো অপরাধী। তারপরে আমরা যদি অপরাধের মাত্রা ধরি, এটাও অপরাধের অংশ, যেটা বলেছি, আপনার অপরাধের মাত্রাগুলো যদি আপনি চিন্তা করেন, তখনও আপনি দেখবেন যে এটা কিন্তু একটা বিপ্লব ছিল। আপনাদের মনে আছে কিনা, জুলাই জঙ্গি উত্থানের পর এমনকি বাইতুল মোকাররম মসজিদের খতিবকেও পালিয়ে যেতে হয়েছিল। বাইতুল মোকাররমের মসজিদের খতিবের
পালিয়ে যাওয়াটাকে জঙ্গিরা প্রচার করেছে যে শেখ হাসিনা এত অত্যাচার করেছিল যে মসজিদের ইমামও পালিয়ে গেছে, কিন্তু এটা তো সত্য ছিল না। প্রকৃত সত্য ছিল জঙ্গিদের আঘাতের মাত্রা এত বেশি ছিল যে একটা মসজিদের ইমামও তার জায়গায় থাকার সাহস করেনি, তাকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছিল। আমরা এই অপরাধের মাত্রাটা কিভাবে নির্ধারণ করব, সেই জায়গাটায় কিন্তু আমাদের পরিষ্কার চিন্তাটা থাকতে হবে। অপরাধের মাত্রাটা ধরতে হবে, কতটা অপরাধ সংগঠিত হয়েছে তার চেয়েও কতটা অপরাধ করার ইচ্ছা জঙ্গিদের ছিল সেটার ভিত্তিতে। কত অপরাধ করার ইচ্ছা জঙ্গিদের ছিল, এটার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে জঙ্গি উত্থানের দুই অপপ্রচারকারী তাজ হাশমি এবং পিনাকির কাছে, মাহমুদুর রহমানের কাছে এবং অন্যান্য ইলিয়াসের কাছে, ফরহাদ মজহারের কাছে। এই যে কয়জন সন্ত্রাসীর নাম বললাম, তারা কি করেছিল, জঙ্গি উত্থানের পরপর তারা কিন্তু ফিল্ডে যারা উত্থানকারী ছিল তাদেরকে খুব তাড়না দিচ্ছিল যে তোমরা এখন সকল আওয়ামী লীগকে মেরে ফেলো। সবচেয়ে ক্লাসিক তাড়াটা দিচ্ছিল কিন্তু তাজ হাশমি। তাজ হাশমি তো এদের মধ্যে পড়াশোনায় সবচেয়ে অগ্রগামী, সেই ইতিহাস সে পড়ে আর কি। তাজ হাশমিকে আমি তার পড়াশোনা এবং কিছু কারণে তো অ্যাডমায়ার করতে হয়। এসব লোক তো চরম, একদিক থেকে সে উন্মাদ এবং অপপ্রচারকারী। তার বয়স তো 70-এর উপরে। 70 একটা মানুষ যখন 40 বছর বয়সী ইলিয়াসের মাত্রায় নেমে অপপ্রচার করে, সেই লোককে আপনি কিভাবে বর্ণনা করবেন? সেই লোক তো আবার শিক্ষিত, সে ইতিহাস জেনে সে বলছিল যে ইউনুস, তোমার হাতে এখন নাপোলিয়নের তরবারি, তুমি গিয়ে একে একে সবাইকে খুন করো। এই যে একে একে, এবং তাজ হাশমির আপনার রক্ত উন্মাদনা, তার রক্ত ক্ষুধা এত বেশি যে সে কিন্তু বারবার বলছিল যে কিসের বিচার করেন, 5 মিনিটে বিচার করে 5,000কে গুলি করে মেরে ফেলেন, এটাই বিচার। চিন্তা করেন, পাশ্চাত্যে বসবাসকারী, কানাডার মতো একটা সভ্য রাষ্ট্রে বসবাসকারী একটা উন্মাদ জঙ্গি কিভাবে আপনার মানুষ খুনের প্ররোচনা দিতে পারে? উন্নত বিশ্বের বাকস্বাধীনতার সুযোগ নিয়ে মানুষ খুনের এমন প্ররোচনা দিতে পারা, এটা কিন্তু উন্নত রাষ্ট্রগুলোর, তারা যে সীমাহীন বাকস্বাধীনতার সুযোগ দিয়ে দিয়েছে, সেটার কিন্তু সম্পূর্ণ অপব্যবহার করলো এই 24-এর জঙ্গিরা। এদের মধ্যে যারা এই ধরনের খুন করে ফেলার জন্য কিন্তু ফরহাদ মজহারও উস্কানি দিচ্ছিল। পিনাকি তো এদের মধ্যে সবচেয়ে বেশি এই ব্যাপারে তার দানবীয়তা সবচেয়ে ভয়াবহ। সে কিন্তু এখনো বলে যে মানে ফ্রান্সের মতো একটা সভ্য দেশে বসবাস করে প্রতিদিনই সে নারীদের কি করতে হবে সেটা বলে দেয়, কিভাবে মানুষকে রাস্তায় মারতে হবে, বেত দিয়ে পিটাতে হবে, এগুলো বলে দেয়। তো এইসব ব্যাপারে আমরা যে এদেরকে ধরতে পারি না, এটাও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের বছরের পর বছর গড়ে ওঠা আমাদের অসচেতনতা, সীমাবদ্ধতা, সেগুলো আছে, সেদিকে না যাই। কিন্তু অপরাধের মাত্রাটা চিন্তা করুন। অপরাধ কতটা সংগঠিত হয়েছে সেটার চেয়েও বড় হলো যে এইসব অপরাধ তাদের মস্তিষ্কে কতটা অপরাধ, যে সব আওয়ামী লীগ, কত হবে বাংলাদেশের কমপক্ষে, আমি একদম মিনিমামটা ধরছি, 10-20 কোটি বলছি না, আমরা তো বাংলাদেশের কোর সমর্থক 5 কোটি মানুষ ধরেন। আজকে 5 কোটি বললে আওয়ামী লীগের উপর অন্যায় করা হয়, এটা 8 কোটি বলতেই হবে। 8 কোটি মানুষকে মেরে ফেলার যে আপনার অপরাধ, মগজের মধ্যে কিন্তু তাদের এই অপরাধটাই ছিল। যে কোনো অপরাধ আপনার দুটো হিসাবে বিচার করা হয়, যে কতটা অপরাধ আমি করতে চেয়েছি আর কতটা অপরাধ আমি করতে পারলাম। চাওয়ার মাত্রার বিচারে এটা ছিল পরিপূর্ণ একটা বিপ্লব। আর বিপ্লবটাও কিন্তু মামার বাড়ির আবদার। যারা বাংলাদেশ স্বাধীন করলো, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিল, পরিচালিত করলো, যারা এই দেশকে তিলে তিলে গড়ে তুললো শত সীমাবদ্ধতা সত্ত্বেও, তাদেরকে মেরে ফেলে এই দেশ তারা দখল করবে। এই যে অপরাধের চিন্তাটা, এটা ছিল একটা পরিপূর্ণ বিপ্লব। আমরা এই ধরনের বিপ্লবী চিন্তা দেখেছি যেসব রাষ্ট্রে বিধ্বংসী বিপ্লব হয়েছিল, সেই সোভিয়েত ইউনিয়ন এবং গণচীন, এই দুটো দেশে বিপ্লবোত্তর সময়ে মোটামুটি সোভিয়েত ইউনিয়নে 2 থেকে 2.5 কোটি, চীনে 4 কোটির মতো মানুষ খুন হয়েছিল বলে মোটামুটি আপনারা সব ধরনের অনলাইন ডোমেইনে গিয়ে, পাবলিক ডোমেইনে গেলে এই তথ্যগুলো পাবেন। তার চেয়েও বড় টার্গেট নিয়ে কিন্তু এই বিপ্লবীরা মাঠে নেমেছিল, যে বাংলাদেশের 8 কোটি সকল আওয়ামী লীগকে মেরে ফেললে তো 8 কোটি আওয়ামী লীগ মেরে ফেলা যায়। এইটার যদি উত্তর পিনাকি দিতে যায়, সে কি বলবে? সে বলবে যে হ্যাঁ, এইটাই ছিল এবং এটা করলেই তো বাংলাদেশ ভালো হয়ে যেত।
অর্থাৎ অপরাধ করার যে 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 চিন্তা, অর্থাৎ খুন করার যে নেশা এদের, সেই বিচারে এদের অপরাধটা আপনি দেখবেন আমরা চীন বা রাশিয়াতে যে বিপ্লবগুলো হয়েছিল সেইখানে খুনগুলোকে যদি আমরা অপরাধ হিসাবে চিহ্নিত করি, ঠিক সেই মাত্রার খুনের পরিকল্পনা যারা গ্রহণ করেছিল তাদের অপরাধকেও তো সেই মাত্রায় চিহ্নিত করতে হবে। সোজা কথা, অপরাধ করার যে ইচ্ছা, সেই ইচ্ছার মাত্রায় কিন্তু 2024-এর জঙ্গি উত্থান ছিল একটা সফল এবং পরিপূর্ণ বিপ্লব। সফল বিপ্লব বলা যাবে না, ব্যর্থ হয়েছে, কিন্তু এটা বিপ্লব ছিল। অন্তত তারা বৈপ্লবিক পরিবর্তন করতে পেরেছে। একটা উদীয়মান দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যখন 7% থেকে 3%, 3.5% চলে আসে, সেটা কিন্তু একটা বিপ্লব। আবার দেখবেন আমাদের দেশটা তো দুর্নীতিগ্রস্ত, এটা তো স্বীকার করতে হবে। আমরা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত একটা দেশ। এটার বিভিন্ন কারণ আমি বলেছি, দুর্নীতি নিয়ে আমার আলাদা বক্তব্য আছে। যারা শুনেছেন তারা শুনেছেন, যারা শুনেননি তাদের জন্য এই বক্তব্যগুলো আমি রিপিট করব। কারণ আমি যে আপনাদের জন্য কথা বলি, আপনারা যত মানুষই শুনুন কম বা বেশি, এটা একটা ঐতিহাসিক রেকর্ড হিসাবেও রাখতে চাই আমি। কারণ বাংলাদেশকে সঠিকভাবে বিশ্লেষণ আমরা তো সব জায়গায় পাই না। বাংলাদেশের জটিল এবং কঠিন সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যাধিগুলোকে চিহ্নিত করার দায়িত্ববোধ থেকেই কিন্তু আমি বক্তব্য রাখি, সেই দিক থেকে রাখি, এবং সেটা ঠিক আছে। কিন্তু অর্থাৎ যে কথাটা বলার, যে বাংলাদেশ একটা দুর্নীতিগ্রস্ত দেশ, যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার 15 বছরের শাসনামলে দুর্নীতিটা কমিয়ে আনছিলেন, এটা কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য থেকে আমরা এটা বের করতে পারেন। এখানে তর্কের কোনো বিষয় নাই। ইউনূস আসার পর কিন্তু দুর্নীতি বেড়ে গেল। কি পরিমাণ দুর্নীতি বেড়ে গেল! বাংলাদেশে বঙ্গবন্ধু জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদ, শেখ হাসিনা, তারেক রহমানকে আমি এখানে ধরছি না, তাকেও আমি এই সম্মানে রাখতে চাই, এমনকি তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি আমাদের এখনকার প্রধানমন্ত্রী তারেক রহমান তো 6 মাস রাষ্ট্র শাসন করেছেন। এই শাসকদের কারো কিন্তু এতটা নির্লজ্জ হওয়ার বিষয় নাই যে রাষ্ট্র ক্ষমতায় বসে সাথে সাথে আপনার প্রদেয় 666 কোটি টাকা আপনি মাফ করে নেবেন, অর্থাৎ আপনি সাথে সাথে 666 কোটি টাকা পকেটস্থ করলেন। এটা কিন্তু একটা দারুণ বিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছে। একটা দরিদ্র দেশে, দরিদ্র তখন অত ছিল না, এখন আরো দরিদ্র হয়ে গেছে, যেটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করছিল, তবুও তো কোটি কোটি মানুষ তো এখনো দরিদ্র সীমার নিচে এখানে বসবাস করে। সেই রাষ্ট্রে এই জঙ্গিতন্ত্র শেখ হাসিনা সরকারকে প্রতিস্থাপিত করার সাথে সাথে দেখা গেল যে একটা দানব, সর্বগ্রাসী, ক্ষুধার্ত শকুনকে রাষ্ট্রের প্রধান করা হলো, যে ভিজিবলি যে পরিমাণ দুর্নীতি করেছে, যেটা আমাদের মতো দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের আর কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পাস্ট অ্যান্ড ফিউচার, অর্থাৎ অতীতের যারা এবং বর্তমানে তারেক রহমান থেকে শুরু করে ভবিষ্যতে যারা হবেন, আমরা কল্পনাও করতে পারি না যে এমন নরপিশাচ কেউ হবেন যে বসে একটা দরিদ্র রাষ্ট্রের 666 কোটি টাকা পকেটস্থ করবে। এটা ছিল বাংলাদেশের জন্য 2024-এর বিপ্লবের একটা ক্ষুদ্র চিহ্ন। আর তো সব মিলে তো দেখেছেন যে ফারুকি, তারপরে এমনকি যারা সবচেয়ে নিরীহ, যাদেরকে আমরা মনে করি যে দুর্নীতি করেন না, তারাও কিন্তু 80 লক্ষ, 90 লক্ষ, 86 লক্ষ এইভাবে কিন্তু শুধু ডাক্তারের বিল তুলেছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে 18 মাস 20 মাসে। সবচেয়ে বেশি দুর্নীতি করেছে কারা? 24-এর কোর জঙ্গিগুলা, আসিফ নজরুল, মাহফুজ আলম, সজীব ভুঁইয়া, নাহিদ হোসেন। এদের এক একটার আপনি দেখেছেন যে পেটের চর্বি কত মোটা হয়েছে। যার পেটের চর্বি হয় না, যার হজম ক্ষমতা ভালো, যে রাত বিরেতে হাঁস খেতে যায়, হ্যাঁ, ওয়েস্টিনে 5 স্টার হোটেলে, তার চামড়ার জেল্লা কি পরিমাণ বেড়েছে। এগুলো একেবারে ক্ষুদ্র টোকাই গোষ্ঠী। টোকাই কথাটা অপমানিত হয় বলবো না, মানে অতি দরিদ্র ক্ষুধার্ত কিশোর ছিল। এই ক্ষুধার্ত কিশোরগুলা, তাদের যে অর্থনৈতিক লাভ হয়েছে, পরবর্তীতে আমরা সার্জিস আলম নামে যে আত্মঘাতী জঙ্গিটা আছে, তার একটা পারিবারিক ছবিতে দেখা গেছে যে প্রত্যেকটার পেট দেখে মনে হচ্ছে এরা প্রত্যেকে 9 মাসের গর্ভবতী। পেটে ওদের এত চর্বি জমেছে। সেই সার্জিস আলমকে দেখবেন জঙ্গি উত্থানের আগে দেখবেন যে একটা লিকলিকে পাতলা ছেলে। একইভাবে আপনি আত্মঘাতী জঙ্গি হাসনাত আবদুল্লাহকে দেখেন। হাসনাত আবদুল্লাহ এই যে এমপি হওয়ার আগে বলেছিল যে কাউকে গাড়ি, আর এমপি হয়ে গাড়ি কিংবা ট্যাক্স ফ্রি এই সুযোগ আমরা দিব না, এটার বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহ লড়বে। এমপি হয়ে সে কিন্তু সবার আগে গাড়ির জন্য দরখাস্ত করেছে। এই যে আপনার বুনিয়াদি অর্থনৈতিক দুর্নীতি এবং শিশু বয়সে অর্থনৈতিক দুর্নীতি,
এই শিশুগুলো অল্প বয়সে যেমন জঙ্গি হয়েছে, সৌভাগ্যের কারণে ওরা অল্প বয়সে যে পরিমাণ দুর্নীতি করেছে, যে পরিমাণ টাকা পয়সার মালিক হয়েছে, এইটা বাংলাদেশে অতীতে বা ভবিষ্যতে আর কখনো হওয়ার সুযোগ নেই। এটা কিন্তু ছিল একটা ব্যাপক বিপ্লব। আরো কি বিপ্লবের চিহ্ন দেখেন, পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে ফেলা। কিভাবে? শিক্ষকদের পেছনে ছাত্রদের লেলিয়ে দেয়া, জঙ্গিবাদের শিক্ষাকে গ্রহণ করা, সৃষ্টিশীল শিক্ষাকে ধ্বংস করা, প্রতিটা জায়গায় কিন্তু তারা বিপ্লব করেছে। আবার দেখেন, বিপ্লবের সকল পক্ষকে কিন্তু তারা লাভ দেয়নি। যেমন যারা নাটক সিনেমা করা, যারা মার্কিন ডলার, নগদ মার্কিন ডলার নিয়ে ওরা নেমেছিল, সেই নাটক সিনেমা ইত্যাদি সৃষ্টিশীল জায়গাগুলো মোটামুটি ভয়াবহ হুমকি সম্মুখীন এখন, যদি না জননেত্রী শেখ হাসিনা এসে দেশে আবার সাংস্কৃতিক ক্ষেত্রগুলো চালু করেন। এটা তারেক রহমান হয়তো চেষ্টা করবেন, কিন্তু তারেক রহমানকে তো, যেহেতু তিনি একই কোয়ালিশনের অংশ, এটা তিনি কতদূর করতে পারবেন সেটা এখন দেখার অপেক্ষায় আমরা থাকব। এইভাবে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশে যেই আমূল একটা পরিবর্তন হয়ে গেল 2024-এ, প্রতিটাই কিন্তু বৈপ্লবিক পরিবর্তন এবং প্রতিটাই ঋণাত্মক পরিবর্তন। এই ঋণাত্মক পরিবর্তনটা হয় যদি আপনার বিপ্লবটা জঙ্গিরা করে তখন, আর যদি সাধারণ মানুষ বিপ্লব করে তখন পরিবর্তনগুলো হয় ইতিবাচক পরিবর্তন। বাংলাদেশের মানুষকে খুব খতিয়ে দেখতে হবে যে এই যে এতগুলো বৈপ্লবিক পরিবর্তনের কথা বললাম, সেখানে কোথায় কার স্বার্থ নিহিত আছে, বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষ, তাদের কি স্বার্থ রক্ষিত হয়েছে। আর ধোঁকাবাজিতেও এটা বিপ্লব। চাকরির কথা বলে, বৈষম্য দূরীকরণের কথা বলে, নির্বাচনের কথা বলে বিপ্লব করেছে, কোনোটা তারা কিন্তু রাষ্ট্রে কার্যকর করে নাই। ধোঁকাবাজিতেও কিন্তু এটা একটা অভিনব বিপ্লব। এত বিপ্লবের মাঝে আমরা মাঝখান দিয়ে রাষ্ট্রটাকে হারালাম, যে রাষ্ট্রটার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছিল 2041 সালের মধ্যে একটা উন্নত, শিল্পোন্নত রাষ্ট্র হওয়ার।